প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইমরান আনসারী, সহকারী অধ্যাপক, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, নিরাপত্তা বিশ্লেষক। আরও রয়েছেন রেজাউল করিম রনি, চিন্তক, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব রেজাউল করিম রনির কাছে। মব জাস্টিস 5ই আগস্টের পর একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে এই শব্দযুগল সামনে এনেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার ঘটনার এই মব জাস্টিস শব্দটির নতুন মাত্রা দিয়েছে। আজকে যারা এই নিয়ে প্রশ্ন তুলছেন, অতীতে এই ধরনের ঘটনায় তাদের সুর ছিল একেবারে উল্টো। তারা ওই সময়ের মব জাস্টিসকে সমর্থন করে কথা বলেছে। আমরা জানি দৈনিক সংগ্রামের প্রবীণ সম্পাদক আবুল আসাদ, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই আওয়ামী লীগ সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলার শিকার হয়েছিলেন। তখন কিন্তু কেউ মব জাস্টিস শব্দটি ব্যবহার করেনি। কেন? বাংলাদেশের একটা বড় ট্র্যাজেডি হলো আমরা গণঅভ্যুত্থানটাকে পুরাপুরিভাবে বুঝতে পারছি না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে আচরণ করছে, সে আচরণ মাঝে মাঝে খুবই হতাশাজনক আচরণ তারা করছে। অনেক পজিটিভ ফিডব্যাকও তারা দিচ্ছে বিভিন্ন সময়। যারা অস্ত্র হাতে সাধারণ মানুষকে খুন করলো, জখম করলো, তারা অপরাধী, যদিও সেই অপরাধের পরিপূর্ণ বিচারের যে প্রক্রিয়া সেটা সন্তোষজনকভাবে আগাচ্ছে না, সেটা নিয়ে হতাশা আছে, ক্ষোভ আছে। অন্যদিকে যারা কলম হাতে এই খুনের পরিবেশ তৈরি করেছে, সম্মতি উৎপাদন করেছে, মতামত উৎপাদন করেছে, হ্যাঁ, তারা আজকে ফেরেশতা, তারা আজকে সুশীল। হ্যাঁ, এই যে অবস্থাটা আপনার, এবং তাদের বিরুদ্ধে আপনি যদি কোনো কথা বলেন, কোনো বিক্ষোভ করেন, কোনো ক্ষোভ প্রকাশ করেন, এক শ্রেণীর লোক তেলে বেগুনে জ্বলে ওঠে। তাহলে এই যে ধরেন আপনার এই যে একটা আওয়ামী জাহেলিয়াত, আমি যেটাকে জাহেলিয়াতই বলি, এই জাহেলিয়াতের আমলের এই যে ভদ্রবেশী কিলারগুলো, যারা কিলারের চেয়ে বড় কিলার, মানে তারা হাজার হাজার খুনি উৎপাদনের পরিবেশ তৈরি করেছে। ধরেন বিচারপতি খায়রুল হক, কোথায় সে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় বাতিল করে এবং বিচারের নামে বিচারিক হত্যাকাণ্ডের পরিবেশ সৃষ্টি করে গোটা বাংলাদেশকে একটা রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সেই বিচারপতিগুলো কোথায়? সেই সমস্ত সাংবাদিকগুলো কোথায় যারা এই আপনার প্রেস কনফারেন্সটাকে একটা যাত্রাপালায় পরিণত করছিল? এবং সেই সব সিইসিগুলো কোথায় যারা ভোটাধিকার হরণ করার মতো নির্বাচনগুলো আয়োজন করছে, ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি চালু করছে? তারা কোথায়? এখন 10 মাস পরে আইন শৃঙ্খলা অবস্থার আপনার যেই রকম উন্নতি হওয়ার কথা ছিল, পুলিশ যেভাবে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, অপরাধীগুলোকে যেভাবে দ্রুত ধরার কথা ছিল, সেটা ধরা হচ্ছে না। এখন জনগণ যদি সেই সব ক্রিমিনালদের চিহ্নিত করে তাদেরকে আটক করার চেষ্টা করে, বিক্ষোভ প্রদর্শন করে, সেটা কি মব? সেটাকে আপনি মব বলতে পারবেন? ফলে কোনটা এখন চারদিকে যখন এরকম মব নিয়ে কথা ওঠে, তখন আমরা আসলে মব জিনিসটা কি এটা আমরা জানি বলে মনে হয় না। জানলে এই ধরনের কথা উঠতো না। পোস্ট আপরাইজিং প্রতিরোধগুলোকে আপনি মব বলতে পারেন না। আইনকে বাইপাস করে একটা ক্যাওয়াটিক কন্ডিশন তৈরি করছে, সেটাকে আপনি মব বলতে পারেন। কিন্তু পোস্ট আপরাইজিং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংঘবদ্ধ যে ক্ষোভ, সেটাকে তো আপনি মব বললে তাহলে সবচেয়ে বড় মব তো তাইলে আপনার বলতে হবে গণঅভ্যুত্থানকে। হ্যাঁ, তাহলে আমাদের মবের সংজ্ঞাটা নির্ধারণ করতে হবে। মবের সংজ্ঞাটা প্রপারলি নির্ধারণ না হওয়ার কারণে এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে। আমি একটা মবের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করতে পারি আজকে। এরকম সেটা হলো, ক্রিমিনাল সুশীলরা একজোট হয়ে যখন কিছু করবে সেটা হলো মব, এবং সেটাকে প্রতিহত করার জন্য যেটা হবে সেটা হলো আন্দোলন। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। ক্ষুদ্র স্বার্থবুদ্ধি থেকে কতিপয় কাওয়ার্ড যদি একত্রিত হয়, সেটাকে আপনি মব বলতে পারবেন। ক্ষুদ্র স্বার্থবুদ্ধি থেকে যখন করবে সেটা, যেমন, এবং এটা সবসময় কৃত্রিমভাবে করা হবে, এটা হলো এটা ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য। আর যখন কোনো দাবি ব্যক্তি স্বার্থকে ছাপিয়ে বৃহত্তর কোনো কল্যাণের দিকে যেতে চায় এবং যার মধ্যে একটা জেনুইন ট্রুথ থাকে, সেটাকে বলে আন্দোলন। সেটা কোনোভাবেই মব না। সেটার মধ্যে এখন এই দাবি বা এই আপনার অধিকার আদায়ের জন্য কখনো কখনো সেটা সহিংস অবস্থার দিকেও চলে যেতে পারে, যেমন গণঅভ্যুত্থান, বিপ্লব, এগুলোর মধ্যে এক ধরনের সহিংস অবস্থা থাকে। তখন সেটাকে আর স্রেফ উনি সিকিউরিটির লোক আছেন, ভালো বলবেন, তো সেটাকে তখন কিন্তু আপনি আর স্রেফ মব বলতে পারবেন না বা ভায়োলেন্সে বলতে পারবেন না।
সেটাকে বলে ইমানসিপেটরি ভায়োলেন্স, মানে মুক্তিকামী সহিংসতা। যেমন এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এখানে একটা আন্দোলন করতে হইলো, আমাদের এখানে নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া, ভোটাধিকার ফেরত দেওয়া, এগুলোর আবেদন তো 17 বছর হাসিনার কাছে জানানো হচ্ছিল। হ্যাঁ, এবং একতরফাভাবে মায়ের খাওয়াটাই যেন আমাদের নিয়তি, বিরোধী দলীয় রাজনৈতিক বিএনপি জামাত বিশেষ করে, তারা তো এটা মাইনা নিছিল যে আমরা মায়ের খেয়ে খাবো তারপরে তোমার কাছে দাবি জানাবো, তুমি মারবা, তুমি আবার তারপর তোমার কাছে আমাদের দাবি জানাবো। এই অবস্থা করতে করতে ফ্যাসিবাদ আরো শক্তিশালী হয়েছে। ফলে সর্বশেষ জনগণ যখন দেখলো যে, এবং যখন নির্বিচারে এভাবে গুলি করে সে পাখির মতো মানুষকে হত্যা করাচ্ছিল, আমাদের বাচ্চাদের মারতেছিল, তখন মানুষ দেখলো ডু অর ডাই গেম খেলতে হবে আমাদের, হয় মরবো না হয় মারবো। এবং অভ্যুত্থানের সময় আমরা যারা মাঠে ছিলাম 19-20 তারিখের পরে সাধারণ বাচ্চা কিশোররা শুধু অস্ত্র খুঁজছে, আর কিছু খুঁজে নাই, কারণ যে কোনো মূল্যে ফাইট ব্যাক করতে হবে, দানবকে মাইরা হইলেও সরাইতে হবে। ফলে এখন এটাকে আপনি সন্ত্রাস বলবেন? সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস অলওয়েজ ন্যায় যুদ্ধ। ফলে ইমানসিপেটরি ভায়োলেন্স যখন হাজির হয়, সেটা মুক্তিগামী সহিংসতা আকারে হাজির হয়। যে সমস্ত সুশীলরা আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই যে মানুষের ক্ষোভ, মানুষের ঐক্যবদ্ধ আবেগ, এটাকে মব বলার চেষ্টা করতেছে, করার মধ্য দিয়ে কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে আওয়ামী সুশীলতা, আবার আওয়ামী লীগের যে পলিটিক্যাল ইকোনমি বা কালচারাল ক্যাপিটাল, এটা এখনো অটুট অক্ষত আছে। এই জন্য এটাকে আমি বলি লেট ফ্যাসিজম। এটাকে স্বাভাবিকরণ করার চেষ্টা করা বা এটাকে সামাজিকভাবে সুরক্ষিত রাখার প্রক্রিয়া আকারে অপরাধীকে শেল্টার দেওয়ার জন্য তার প্রতি যে জেনুইন বিক্ষোভটা, সেটাকে আপনি মব বলে আখ্যায়িত করছেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো বাংলাদেশে কোথাও কোনো ঐক্য নেই, একমাত্র ঐক্যের জায়গা হলো আওয়ামী বিরোধিতা। এই জায়গায় সবাই একমত। সেখানে আওয়ামী লীগের একজন পটেনশিয়াল ক্রিমিনাল, যাকে 10 বার ফাঁসি দিলেও তার অপরাধের শাস্তি প্রপার হবে না, কারণ এই যে সিইসি গুলো তারা যে অপরাধ, রাতের নির্বাচন, আমি তুমি ডামি নির্বাচন, হ্যাঁ, তারপরে হলো আপনার এক একটা হলো যে আপনার বিনা ভোটের নির্বাচন, 53 জন। ফলে এরা এমন নির্বাচনকে মেনোভারিং করার, ইঞ্জিনিয়ারিং করার এমন প্রতিভা দেখাইছে, এবং এর মধ্যে দিয়ে গোটা জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে যে পরিমাণ পিছাইয়ে দিছে এবং যে পরিমাণ মানুষকে গুম খুনের ক্ষেত্র তৈরি করে দিছে, সেটা আপনি কি শাস্তি দিয়ে এটা ঠিক হবে? এখানে একটা প্রশ্ন উঠেছে, সেটি হলো যে 10 মাস হওয়ার পরেও কিন্তু এই যে নির্বাচনের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এটা দাবি উঠেছিল কিন্তু এর অনেক আগেই। এটা একটা সরকারের বড় ধরনের ব্যর্থতা এবং দুর্বলতা। আমরা দেখলাম এদের গ্রেপ্তারের প্রক্রিয়াটা শুরু হলো মূলত বিএনপি যখন মামলা করলো। এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এবং কেউ বলে বিএনপির যত কাজ করেছে এটা সবচেয়ে ভালো কাজ। কিন্তু বিএনপির যে যুব দলের যে নেতা কর্মী বা ওই এবং আরো লোকজন, সাধারণ জনগণও যারা ওইখানে গিয়ে এই ক্রিমিনালটাকে ধরার চেষ্টা করলো, ক্রিমিনালটা কিন্তু তারা কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত করে না, যেটা বলা হচ্ছে, তারা জুতার মালা দিছে। এখন যেই লোক পুরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে গোটা জাতির মুখে জুতা মারছে, ভোটাধিকার হরণ করে, তারে আপনার 2টা চকচকা জুতা দিয়া জাতির সামনে দেখাইছে যে জনগণের বিরুদ্ধে এবং জনগণের ভোটাধিকার হরণের কাজ করলে কি ধরনের লাঞ্ছনার মুখে পড়তে হয়, একটা এক্সাম্পল তৈরি করেছেন। তারা নিজেরাই ভিডিও করছে, তাকে কিন্তু শারীরিকভাবে নির্যাতন করা হয়নি, মারাও হয়নি, কিছুই করা হয়নি। তো যাই হোক, আমি বলতেছি না যে সেই কাজটা খুব ভালো হয়েছে, সেটা না করলেও হইতো, আটক করে পুলিশের হাতে তুলে দিলেই হইতো, এগুলোও দরকার ছিল না। কিন্তু আমি বলতেছি তারপরেও মানুষের বিক্ষোভ, ক্ষুব্ধতা, আবেগ, এগুলোর উপর তো অনেক সময় নিজেদেরও কন্ট্রোল থাকে না। তো কিন্তু এখন আপনার বিএনপি সেই কর্মীকে বহিষ্কার করা, তার বিরুদ্ধে মামলা করা, তাকে ইয়ে করা। এখন দেখেন এখানে একটা অভিযোগ করতেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রতিযোগিতায় নামছে বিভিন্ন দলগুলো, কিন্তু তৃণমূলে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে যখনই যেখানে পাওয়া যাচ্ছে, তারা যখন এই মধ্যরাতের মিছিল, তারপরে ফটোশুটের জন্য একটা প্রতিবাদের আয়োজন করে 5-7 জন মিলে অন্ধকারে, আবার ভোরের আলো ফোটার আগেই চলে যায়, সেটা কিন্তু প্রতিরোধ করে বিএনপি, কারণ তারা মাঠের সবচেয়ে বড় দল, বড় শক্তি। ফলে তাদের পক্ষে প্রতিরোধ করা যতটা সহজ সম্ভব, অন্যদের পক্ষে হয়তো ততটা সহজ বা সম্ভব না। এখন আপনি যদি আওয়ামী লীগকে প্রতিরোধ করার কারণে আপনার নিজের নেতাকর্মীদেরকে আপনি মামলা দেন, তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নেন, তাহলে আওয়ামী লীগের জন্য কি একটা স্বাভাবিক পরিবেশ তৈরি হচ্ছে না? হয় না? তাহলে আমি বলতেছি যে পুরাই, যেটা আগের পয়েন্টের সাথে লিঙ্ক করবো, তাহলে এই পুরা প্রক্রিয়াটার মধ্যে রাজনীতিটা কি? রাজনীতিটা হলো আওয়ামী লীগকে স্বাভাবিকরণ করার চেষ্টা, সামাজিকভাবে তাকে প্রোটেক্ট করার এক ধরনের প্রচেষ্টার অংশ হিসাবে আওয়ামী বিরোধিতা, যেটার একমাত্র এই জায়গায় জাতিগত ঐক্য এখনো আছে, অটুট আছে, সেই জায়গাটা নষ্ট করার জন্য
আপনি হরে ধরে মব ট্যাগ দেন, ডেফিনেটলি আইনের শাসন কায়েম করতে হবে এবং মব কোনোদিনও বন্ধ হবে না যদি না আওয়ামী লীগকে আপনি প্রপারলি বিচার করতে না পারেন। আবারও বলা, আই রিপিট, মব যদি আপনি বন্ধ করতে চান, আপনি সরকার হন, রাজনৈতিক দল হন, আপনি যদি সিরিয়াস হন, আওয়ামী লীগের বিচার করেন। বিচারটা কি? সার্বিকভাবে বিচার করেন। সফট আওয়ামী লীগের যারা কলমের সাহায্যে চাপার জোরে আওয়ামী লীগকে গণহত্যার দিকে ধাবিত করছে এবং লক্ষ লক্ষ মানুষকে অমানবিক জীবনের মধ্যে ঠেলে দিচ্ছে 15, 16, 17 বছর ধরে, সেই সমস্ত আপনার সুশীল ক্রিমিনালদেরকেও বিচারের আওতায় আনেন, আর যারা ফৌজদারি অপরাধ করছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনেন। আওয়ামী লীগকে বিচারের আওতায় না এনে যদি আওয়ামী লীগ ক্রিমিনালদেরকে জনগণ প্রতিরোধ করতে যায়, তারপরে যদি আপনি সেটাকে মব বলে উস্কায় দেন, তাহলে কিন্তু আমি সতর্ক করতে চাই, এই বিক্ষোভ, এই ইমানসিপেটরি ভায়োলেন্স আপনার দিকেও ধাবিত হবে। ইমরান আনসারী, আপনি দীর্ঘদিন ধরে আমেরিকায় রয়েছেন, এক যুগ হয়ে গেল, কিন্তু এর আগে আপনি মিডিয়াতে কাজ করেছেন, একদম মাঠে সাংবাদিকতা করেছেন, রিপোর্টার ছিলেন, আপনি অনেক ঘটনা দেখে গেছেন। আমরা এটা বলছি, রাজুল করিম রনিও বলছিলেন যে সাবেক সিইসি নুরুল হুদার সাথে যা ঘটেছে তা আমরা সমর্থন করি না। নিশ্চয়ই আইনের হাতে তুলে দিলেই ভালো হতো, কারণ সুস্থ সমাজে এর ধরনের ঘটনা না ঘটলেই ভালো। এর সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই, যে 18 সালের রাতের ভোট আয়োজন যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সেই অপরাধের অন্যতম ডিজাইনার নুরুল হুদা নিঃসন্দেহে একজন ক্রিমিনাল, এতে কোনো সন্দেহ নেই। তার বিরুদ্ধে বিএনপি মামলা করেছে এবং আমরা লক্ষ্য করে যে কথা বলছিলাম যে 5ই আগস্টের পর এই অপরাধীদেরকে কিন্তু আইনের আওতায় আনার কোনো উদ্যোগ সরকার নেয়নি। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন অন্যান্য আওয়ামী লীগের মতো নুরুল হুদা কিন্তু একই ব্যক্তি, যে রাতের ভোট করার পরে এরকম একটা আন্দোলন ঘটলো, উনি কিন্তু কোনো সময় তার অনুতপ্ত হননি যে আমি ভুল করেছি। যদি উনি সত্যি সত্যি সৎলোক হতেন তাহলে নিশ্চয়ই অনুতাপ করতেন যে আমার ওই সময়টা ভুল হয়েছে। এবং আপনি জানেন তাকে এখন নতুন একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, উনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমরা সেটাও জানি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা পাকিস্তানের চর বলেছে, 4 আনার মুক্তিযোদ্ধা বলে অপমান করার চেষ্টা করেছে, তার স্বাধীনতা পুরস্কার বাতিল করেছে, তারাই এখন আবার মুক্তিযোদ্ধার কথা সামনে নিয়ে আসে। এই যে দ্বিচারিতা, এখন প্রশ্ন হলো এই লোকগুলো আগে কোথায় ছিলেন, কি বলবেন? আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যখন রাজনৈতিক আশ্রয় নিতে সেখানে গিয়েছি, তখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি মার্জিনালাইজ পিপলের রাইটস নিয়ে আমি কথা বলবো। তো সেখানে আমি মানবাধিকার সংগঠনগুলোর সাথে প্রথমে আমি যুক্ত হই। প্রথমেই আমার সামনে আসে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস, রোহিঙ্গাদের মানবাধিকারের বিষয়গুলো। সেখানেও কিন্তু লাঞ্চিংয়ের মাধ্যমে শুরু হয়, মব জাস্টিসের মাধ্যমে শুরু হয়। তখন আমি কথাটা মানবাধিকার কর্মীদের মুখ থেকে শুনেছিলাম, ইনজাস্টিস এনিহোয়ার, থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে দেশে যেই মানবিক বিপর্যয়, লাঞ্চিং বলেন, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের যে লাঞ্চিং হয়, এভাবে কিন্তু মব হয়। বেঁধে রেখে, সারাদিন বেঁধে রেখে একটা মুসলমানকে চুরির অভিযোগে তাকে পুলিশের হাতে দেয়া হয়। তো আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে, মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী একজন মানুষ হিসাবে, একটা সিভিল সোসাইটিতে বিশ্বাসী মানুষ হিসাবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠার স্বপ্নের মানুষ হিসাবে যে ঘটনাটি ঘটেছে, এটাকে আমি সমর্থন করতে পারি না। তবে আপনি কিছুটা আলোকপাত করেছেন। আমরা কিন্তু দেখেছি যে এই হাইকোর্টের সামনে কিভাবে 2014 সালের নির্বাচনে মহিলাদেরকে উন্মুক্তভাবে পিটানো হয়েছে এবং তার সম্ভ্রম বাঁচাতে গিয়ে ফটো জার্নালিস্টরা তাদের নিজের জামা খুলে তার সম্ভ্রমকে রক্ষা করেছে। 2014 সালের নির্বাচনের আগে ডিইউফিউজে একটি সমাবেশ করেছিল। সেই সমাবেশে মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগের কর্মীদেরকে দিয়ে সাংবাদিকদেরকে পিটানো হয়েছে। সেই দৃশ্য আমি দেখে বাংলাদেশ থেকে গিয়েছি। সেটাকে কি আপনি লাঞ্চিং বলবেন না? মাহমুদুর রহমানকে আপনার কোর্টের মধ্যে আমরা কুষ্টিয়াতে আমরা লাইভে দেখছি, লাইভে যুক্তরাষ্ট্রে বসে, নিউ ইয়র্কে বসে দেখছি যে তার উপর কয়েক দফা হামলা হয়েছে, যেটা ভিডিও দেখা গিয়েছে। এবং মাহমুদুর রহমানের সাথে যারা গিয়েছিলেন তারা সরকারের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু সহযোগিতা চেয়েছিলেন, আবেদন জানাচ্ছিলেন, কিন্তু কেউ কিন্তু তার এই লাঞ্চিং এর হাত থেকে কিন্তু বাঁচায়নি।
আপনি আবুল আসাদ সাহেবের মতন একটা প্রবীণ সাংবাদিককে কিভাবে লাঞ্ছিত করা অফিসে হয়? অ্যাটাক করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় রীতিমতো। তো সেই সময় কিন্তু এই মব জাস্টিস শব্দটি আমরা দেখি নাই কেন? এই জন্য যে আমরা যে এই মব জাস্টিস কথাটা বলবো সেই পরিবেশটাই তো নাই, সেই কলমেই তো নাই। আজকে 5ই আগস্টের যদি কোনো অর্জন বলে থাকেন, যে রনি সাহেব বললেন যে যেভাবে তিনি কথাগুলো বলছেন, বা আমি আজকে যেভাবে সাহস করে বলতে পারি, সেটা 5ই আগস্টের আগে বলা সম্ভব ছিল না। এটা কিন্তু আমাদেরকে অর্জন হিসাবে কিন্তু নিতে হবে। তা আমি যেটি বলতে চাই যে সেটি হচ্ছে পোস্ট আপরাইজিং যে ভায়োলেশন, এটা 3 মাস হতে পারে। এখন কিন্তু মোটামুটি আমি বলা চলে আমরা একটা ইলেকশন প্রস্তুতির দিকে যাচ্ছি। আপনাকে নেশন বিল্ডিং এর কথা যদি চিন্তা করেন, আমি ওনার সাথে একটু ভদ্রভাবে ডিফার করি। আপনি ইলেকশনের দিকে যদি যেতে চান, এই জিনিসগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে যদি প্রোফাইল করা হয়, এটা ভালো কিছু হবে না। তো এক্ষেত্রে সরকারকে দায়িত্ব পালন করতে হবে, কারণ সরকার তার প্রায়োরিটি নির্ধারণ করতে পারেনি। এই যে আমাদের এই গুম খুনের যে কালচার, যা ভয়ের সংস্কৃতি, রাজনীতিতে দুটো সংস্কৃতি, একটা হচ্ছে পলিটিক্যাল কালচার আর একটা হচ্ছে কালচার অফ ফিয়ার। 17 বছরে আমাদের একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এটা কারা কারা করলো? এর পিছনে সবচেয়ে বড় দায়ী যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন, তারা যে প্রপারলি পিসফুল ওয়েতে ক্ষমতা ট্রান্সফারের যে পদ্ধতি গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা তারা করতে ব্যর্থ তো হয়েছেন। এক ধরনের ভোট ডাকাতি করেছেন, সে ডাকাতিতে তারা সহযোগিতা করেছেন, সাফাই গিয়েছেন। তো এই কাজটির জন্য আজকে 9 মাস বিএনপিকে কেন মামলা করতে হলো? এটা তো সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে থাকা দরকার ছিল। জনগণের দাবি ছিল, কিন্তু শুরু থেকেই দাবি ছিল, কারণ বিএনপি এবং জামাত তারা কিন্তু এই একটা পিসফুল ট্রান্সফার অফ গভর্নমেন্ট, এটার জন্য কিন্তু তারা মুভমেন্ট করেছে। এই ইনস্টিটিউট হিসাবে বিএনপি জামাতকে ক্রেডিট দিতে হবে। তারা এটা ছিল বলেই কিন্তু এই মুভমেন্ট সাকসেস হয়েছে, না হলে কিন্তু এই মুভমেন্ট সাকসেস হতো না। তো এটা হয় নাই কেন? সরকার গণ অভ্যুত্থানের যে চেতনা, যে প্রেরণা, এই প্রেরণাকে ধারণ করতে পারে নাই, প্রায়োরিটি নির্ধারণ করতে পারে নাই। আজকে 8 মাস পরে এসে আমাদেরকে বলতে হয় যে কেন ওনাকে আজকে গ্রেপ্তার করা হবে, কেন আমরা একজন বিএনপির কর্মীর কি খুব নাই? সে তো জানে তার পিসফুল ট্রান্সফার যদি ক্ষমতা হতো, তাহলে তার নিগ্রহের শিকার হতে হতো না, তার হয়তো ব্যবসা যেত না, তার হয়তো চাকরি যেত না। প্রচুর লোকের চাকরি চলে গেছে। তা আমি যেটা বলবো যে এনাফ ইজ এনাফ। আমরা এই ধরনের মব লাঞ্চিং আমরা দেখতে চাই না। বাট আমি রনি ভাইয়ের সাথে একমত যে আপনি যদি আইনের শাসন যেটাকে বলে, আপনি যদি ক্রিমিনালকে পানিশ না করতে পারেন, আপনি ক্রিমিনালকে যদি আইডেন্টিফাই করতে না পারেন, আপনি প্রবলেম যদি আইডেন্টিফাই করার সাথে সাথে সলভ না করতে পারেন, এটা নানাভাবে সমাজের মধ্যে ফিরে আসবে। এই সমাজের মধ্যে যাতে ফিরে না আসে, এই ডায়ালগটাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমরা বলি যে এজেন্ডা সেটিং, এজেন্ডাটা কিভাবে গণমাধ্যমের কাছে চলে আসে, সেটা আসলে এই দেশের আমি মনে করি যারা ডি ইসলামাইজেশন প্রজেক্টের সাথে যারা জড়িত, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নামে যারা ডি ইসলামাইজেশন প্রজেক্টকে বাংলাদেশে আভুল করতে চায়, তারা আসলে এটা খুব প্রোফাইলিংটা ভালো করে জানে কি কোন জিনিসটাকে সামনে নিয়ে আসতে হবে। 5ই আগস্টের পরে হ্যাঁ আমরা কিছু লোক হয়তো কথা বলতে পারি বা বলার চেষ্টা করে যাচ্ছি, গণমাধ্যমের চরিত্র কিন্তু পরিবর্তন হয়নি। তাদের যারা গেট কিপার বা যারা ধরেন যে এজেন্ডা সেটিং করে মিডিয়াতে, সেই জায়গায় কিন্তু কোনো ধরনের রিফর্ম কিন্তু হয় নাই, যার কারণেই কিন্তু আমরা কিন্তু ওই পার্শ্ববর্তী দেশের যে রেটরিক, পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমের যে পরিভাষা, এগুলো কিন্তু হরহামেশা আমরা ইউজ করছি। এগুলো নিয়ে কিন্তু একাডেমিক ডিসকাশন হবার কথা ছিল। এগুলো হচ্ছে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের মাধ্যমে। মিসইনফরমেশন হলেও মানা যায়, আসলে টোটালটা ডিসইনফরমেশন। হ্যাঁ, তা আমি প্রথমেই সেপ্টেম্বর মাসে যখন আপনার প্রফেসর ডক্টর ইউনূস সাহেব গেলেন জাতিসংঘে, আমি ওনার প্রেস সেক্রেটারির সাথে দেখা করেছি। ওনার সাথে আমার আগে পরিচয় ছিল না। আমি ওনাকে দুটা কথা বলছি যে আপনারা ইমিডিয়েট দেশে গিয়ে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে আপনার ডিবাঙ্ক করার জন্য আপনারা একটা দ্রুত সেল করেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের স্মৃতি। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ডক্টর ইমরান আনসারি। রেজাউল করিম রনি, বাংলাদেশের সবচেয়ে বড় মব জাস্টিস কোনটি আমরা জানি? এই অনুষ্ঠানে আপনি নিজেই বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় মব জাস্টিসটা হয়েছে শাহবাগে। আজ যারা মব জাস্টিস নিয়ে কথা বলছে তারা কিন্তু শাহবাগের মব জাস্টিসকে সমর্থন করেছিল, সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তারা মব জাস্টিসের মাধ্যমে তারা কি করেছেন? আইনকে বদলে দিয়েছেন এবং এই বেআইনি আন্দোলনে তারা শরিক হয়েছেন। তাদের এই দ্বিচারিতা এদেশের মানুষ খুব ভালোভাবেই জানে। মানুষ তাদের ভুলেও যায়নি এবং তারা চিহ্নিত হয়ে রয়েছে। এবং সেই শাহবাগের মব জাস্টিসের পরিণতি কি হয়েছিল এদেশের মানুষ হারে হারে টের পেয়েছে। ওই ঘটনাটি আসলে স্বৈরাচার ফ্যাসিস্টের একটা পাটাতন তৈরি করে দিয়েছিল। এখন দেখছি তারা আবার গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে। তাদের এই সাহসের উৎস কোথায়? তাদের এই সাহসের উৎসটা হলো এখানকার কালচারাল ইন্ডাস্ট্রি এবং সরকারের ভেতরে থাকা তাদের শোভানুধ্যায়ী লোকজন, তাদের প্রতি সিম্পাথাইজ ক্ষমতার কোনো না কোনো পার্টের মধ্যে লোকজন যারা আছে তাদের কোনো না কোনো অংশ আছে, না হলে এটা সম্ভব না। এবং বাংলাদেশে যেটা হলো আমাদেরকে এটা বুঝতে হবে, আওয়ামী ফ্যাসিবাদটা চলে গেছে মানে কি শেখ হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের অবসান হয়নি। কারণ গোটা সমাজের কাঠামোর একটা ফ্যাসিবাদী রূপান্তর হয়েছে, যেটাকে বলে ফ্যাসিবাদের সামাজিকীকরণ করা। এবং সামাজিকীকরণ করা হয়েছে যে ইভেন্টের মধ্য দিয়ে, সেটা আপনি পারফেক্টলি আইডেন্টিফাই করেছেন যে এখানে সবচেয়ে বড় যে আপনার মব শাহবাগ, সেই কৃত্রিম জনজাগরণকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনার এমন এক আওয়ামী বয়ান এখানে হাজির করা হয়েছে যে যাতে পরবর্তী সময় আমরা দেখছি এই মুক্তিযুদ্ধের চেতনা এটা গণহত্যাকারী চেতনা হিসেবে জনগণের উপর চেপে বসেছে। ফলে বাচ্চা বাচ্চা ছেলেদের, মেয়েদের তুমি কে আমি কে রাজাকার বলেই আন্দোলনে নামতে হয়েছে। এবং তুমি কে আমি কে রাজাকার একটা ঘৃণিত শব্দ ৭১-এর পার্সপেক্টিভে, কিন্তু ২৪-এ যখন একটা বাচ্চা ছেলে মেয়ে তুমি কে আমি কে রাজাকার বলে, এটাই ২৪-এর মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এটা কিন্তু এই একই শব্দের মিনিং সবসময় একরকম থাকে না। ৭১-এ যে রাজাকার ঘৃণিত, ২৪-এর সেই রাজাকার উচ্চারণটাই মুক্তির পথ খুলে দিল। ফলে এটার এই যে শব্দ, একই শব্দের সময়ের প্রেক্ষিতে তার যে অর্থ, মিনিং, কনটেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারা খুব জরুরি। একইভাবে শাহবাগের এই ঘটনাটা তাদের কাছে মব না, মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারের একটা জেহাদি আন্দোলন তাদের কাছে। কিন্তু আওয়ামী লীগের চিহ্নিত ক্রিমিনাল যাদেরকে ১০ বার ফাঁসি দিলেও, আমি যে কোনো ফাঁসির বিরুদ্ধে, সর্বোচ্চ শাস্তি হিসেবে অন্য যে কোনো হইতে পারে, ক্যাপিটাল পানিশমেন্টের পার্সোনাল এম বিরুদ্ধে যে কোনো অপরাধেরই, কিন্তু বিচার, হ্যাঁ মানে সর্বোচ্চ বিচার করলেও যার শাস্তি আসলে শেষ হওয়ার কথা না, ১০০০ বছর জেল দিলেও যার শাস্তি শেষ হওয়ার কথা না। কারণ গোটা জাতির বিরুদ্ধে ধরেন অগণতান্ত্রিকভাবে একটা দিন পার করাও একটা জনগোষ্ঠীর জন্য অপূরণীয় ক্ষতি। নিঃসন্দেহে এটা ১০,০০০ বছরও এই জিনিসটা আপনি রিপেয়ার করবেন না, কারণ এই সময়টা তো চলে গেল, এই সাফারিংসটা তো একটা ব্যক্তি তার জীবনে আপনার বহন করলো। ফলে এটা তো আপনি রিপেয়ার করতে পারবেন না, এটা ফিল আপ হয় না কোনোভাবেই। আপনি তো এই সময় তাকে ফেরত দিতে পারবেন না, কোনোভাবেই তো এটা কম্পেনসেট করতে পারবেন না আপনি পরবর্তী সময়ে। তাকে ইকোনমিক্যালি আপনি ধরেন কিছু দিলেন, তাকে আপনি নিরাপত্তা পরবর্তীতে অনেক কিছু দিলেন, কিন্তু সে তো এটা হারাই ফেললো, এই জায়গায় তার লাইফটা ব্যাক করবে না। ফলে এই যে ইররিপেয়ারেবল ড্যামেজ তারা ঘটাইল, সেইটার শাস্তি তো আপনার কাগজে কলমের আইনিভাবে দেওয়া সম্ভব। এইরকম অপরাধ দিকে যখন আপনি বিচারের আওতায় আনছেন না, হ্যাঁ, অভ্যুত্থানের পরপরই উচিত ছিল কি আওয়ামী লীগের একটা আপনার পুরা চার্টার্ড, পুরা লিস্ট, একদম ডোর টু ডোর, উপজেলা, জেলা, গ্রাম পর্যায়ে পর্যন্ত একটা লিস্ট প্রণয়ন করা, এবং সেই লিস্ট ধরে ধরে ফৌজদারি এবং এই ধরনের যারা সফট ক্রিমিনাল, যদি আপনার যে সমস্ত লোকগুলো ক্যান্টনমেন্টে পালানো ছিল, যে সমস্ত আমলা ডিসিগুলো নির্বাচন আয়োজনের আপনার মূল নায়ক ছিল, খলনায়ক ছিল, তারা কোথায়? ফলে আপনার এই যে পুরো কাঠামোগত লেট ফ্যাসিজমের মধ্যে আমরা আছি, সেইটার মধ্য দিয়ে এটার সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি যে প্রশ্ন করলেন তার সরাসরি উত্তর হলো
যেহেতু তারা জানে যে এখানে শুধু শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু পুরা ফ্যাসিবাদী ব্যবস্থাপনাটা রয়ে গেছে, তাদের পলিটিক্যাল ইকোনমি রয়ে গেছে, তাদের মিডিয়া ইন্ডাস্ট্রি রয়ে গেছে, এবং সবচেয়ে ক্রিমিনাল বুদ্ধিজীবীগুলোর পরের স্তরের বুদ্ধিজীবীগুলো যেহেতু রয়ে গেছে, যেটা সবচেয়ে ক্রিমিনাল, যেটা ধরেন ওই সময় গণভবনে গিয়ে নাচা গানায় অংশগ্রহণ নিচ্ছে, ওর তো আর সামনে আসা সম্ভব না। সম্ভব হবে যদি আপনি আওয়ামী বিরোধিতাকে মব বইলা ওরেই আপনি ক্রিমিনাল বানায় ফেলেন। যেটা গণভবনে যে লোকটা অশ্লীল প্রশ্ন করে গোটা জাতির সাথে তামাশা করছে, জাতিকে সবক দিবে এই সরকার কত খারাপ, সেটা আমরা বলতেছি, ঠিক আছে, ওরাও বলবে, ওরা এমন ব্রুটালি বলবে যে আগেই তো ভালো ছিলাম। ফলে এই যে টোটাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এই জন্য বাংলাদেশের ফ্যাসিবাদকে আমাদেরকে বুঝতে হবে, এটা এসেনশিয়ালি কালচারাল ফ্যাসিজম, রাইট। হ্যাঁ। ফলে পলিটিক্যাল হেডটা আপনার চলে গেছে শুধু, এই জন্য আমরা বলছি আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, এটা ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, এই কন্ডিশনের মধ্যে আমরা আছি। ফলে আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে যেটা করতে হবে, আমাদের সমাজের মধ্যে এই যে ফ্যাসিবাদের সামাজিকরণ করা হয়েছে, এইটাকে আপনার ডিআওমিসাইজ করতে পারতে হবে গোটা সমাজকে। সংকট তৈরি হয়েছে। আপনি এই কথাটা বারবার বলছেন সব জায়গাতে, শুধু আমাদের এখানে আরও অন্যান্য জায়গায় আপনি এই কথাটা বলছেন। সংকটটা তৈরি হয়েছে একটা অন্য জায়গায়, সেটা হলো ইমরান আনসারি কিছুটা আলোকপাত করেছেন। সেটি হলো আসলে যে কোনো বয়ান বা মতামত তৈরি করে কিন্তু মিডিয়া, রাইট। মিডিয়া বলতে আমরা শুধু সংবাদপত্রই বুঝি না, আর মিডিয়ার অনেক ধরন আছে, সব সেটা সিনেমা হতে পারে, নাটক হতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আবার রাজনৈতিক দলগুলো যখন বয়ান তৈরি করে, তখন সেটা মিডিয়া তাকে নিয়ে নেয় এবং সেটা প্রচার করে। কিন্তু এখানে দুটো প্রবলেম হচ্ছে। একটি প্রবলেম হলো যে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো, পুরনো রাজনৈতিক দলগুলো এই গত 10 মাসে কোনো নতুন বয়ান তৈরি করতে পারেনি, বরঞ্চ কেউ পুরনো বয়ানে কথা বলছেন একটা। আর দিক হলো মিডিয়া আবার তার পুরনো দিকে ফিরে যাচ্ছে। নতুন বয়ান যেটা তৈরি হয়েছিল, তরুণরা যেটা করেছিল, সেটা গ্রহণ করেনি তারা। এর সমাধানটা কি? এখানে প্রবলেমটা হলো আমাদের কোনো জাতীয় ইতিহাস নাই। আমাদের যে ইতিহাস, সেটা আওয়ামী ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। এটা একটা জনযুদ্ধ ছিল, সেখানে কৃষক, শ্রমিক, বিশ্বাসী, অবিশ্বাসী, ডান বাম সমস্ত স্রোতের মানুষের একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা ভূখণ্ড পাইলাম। 2400 এরকম ধর্ম, বর্ণ, জাতি, চিন্তা নির্বিশেষে, পার্থক্য নির্বিশেষে একটা গণঅভ্যুত্থান হয়েছে। তো ফলে এটার মধ্যে দিয়ে আমরা রাজনৈতিক স্বাধীনতার দিকে ফিরলাম। একটা হলো ভূখণ্ডের স্বাধীনতা, একটা রাজনৈতিক স্বাধীনতা। এবার এটাকে প্রোটেক্ট করার জন্য, ঐক্যবদ্ধ জাতি গঠন করার জন্য আপনার যে ন্যারেশন, যে বয়ান দরকার, সেইটা আমাদের এখানে কখনোই ডমিনেন্ট ছিল না, নির্মাণ করা হয়নি। আমাদের এখানে পলিটিক্যাল বয়ানটা বাঙালি জাতির সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগ তৈরি হইল। সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আপনার যে ধরনের পলিটিক্যাল এজেন্সি, যে ধরনের সৎ বুদ্ধিজীবী দরকার, সেটা আমাদের সমাজে বিরল, সেটার ঘাটতি আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু এখানে ঘটনা আরেকটা ঘটছে। আপনি সংস্কৃতির কথা বলছিলেন, মিডিয়ার কথা বলছিলেন। দেখেন, মিডিয়া নিজে মতামত, সংস্কৃতি উৎপাদন করে, কিন্তু আরেকটা দিক হলো মিডিয়া নিজে যে সংস্কৃতি ধারণ করে বাংলাদেশে, এটার মালিকানা যদি বিএনপিরও হয়, জামাতেরও হয়, মিডিয়ার নিজের যে সংস্কৃতিটা, এটা আওয়ামী সংস্কৃতি। মিডিয়া নিজে যেভাবে ইসলামকে দেখে, মিডিয়া যেভাবে মুসলমান কমিউনিটিকে দেখে, মিডিয়া যেভাবে ইন্ডিয়াকে দেখে, মিডিয়া যেভাবে আপনার ধরেন যে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এগুলোকে দেখে, এটা টোটালটার মধ্যে একটা আওয়ামীপনা আছে। টোটালটার মধ্যে বিচ্ছিন্নভাবে আমি বললেও এই টোটালটা, এবং একটা রাবীন্দ্রিক ফ্যানাটিসিজম মিলাইয়া এখানে এমন এক ককটেল তৈরি করা হয়েছে, যা হলে এখানকার যে সেকুলারিজম, এটা এসেনশিয়ালি ইসলাম বিদ্বেষ, এটার সাথে ওয়েস্টার্ন সেকুলারিজমের কোনো সম্পর্ক নাই, ফেথ ফ্রিডমের কোনো সুযোগ নাই। হ্যাঁ, ফলে এই যে অবস্থাটা আমাদের এখানে তৈরি করা হয়েছে, এই অবস্থাটাই মূলধারা মেইন স্ট্রিম হিসাবে চালু হয়েছে, এবং এটাকে প্যাট্রোনাইজ করছে এখানে একটা নন পলিটিক্যাল ক্যালকেশিয়ান বামপন্থা, যেটার সাথে মার্ক্সবাদের কোনো সম্পর্ক নেই। মার্ক্স না পইরা বামপন্থী, এটাকে ওহাবি মার্ক্সিজম বলতে পারেন আপনি। হ্যাঁ, আমি একটু রবিবের সাথে যোগ করতে চাই। সেটা হচ্ছে যে উনি যেটা, আপনি যে প্রশ্নটা মানে তুলতে চেষ্টা করেছেন, যেটা সমাধানটা কি? সমাধানটা হলো যে আমাদের যে সমাজ এবং সংস্কৃতি নিয়ে 10 মাস হয়েছে, কয়টা গবেষণা পেপার বেরিয়েছে। আমরা এখন কথা বলছি যে একটা ফেসিজম একটা সোসাইটির একটা স্তরায়ন হয়েছে, স্ট্রেটিফিকেশন হয়েছে এই 17 বছরে। কিন্তু আমাদের সমাজ, সংস্কৃতি, মানুষের যে মনোজাগতিক পরিবর্তন হচ্ছে, বিশেষ করে অনলাইন সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে মানুষের, এবং এক্ষেত্রে যে সংস্কৃতি একটা ভূমিকা রাখছে। আপনি দেখবেন পার্শ্ববর্তী দেশ ভারতে সমাজ এবং সংস্কৃতি তার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে।
সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু শুধু সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, বামদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এইখানকে এখন যে ফেসিস্ট বিরোধী শক্তিগুলি রয়েছে রাজনৈতিক, যদি আমি নাম ধরেই বলি, বিএনপি এবং জামাত, এরা কোনোটাই করছে না, না তাদের রাজনীতি সংস্কৃতি নিয়ন্ত্রণ করছে, বা তাদের কোনো সংস্কৃতি যেটা আছে তার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, কোনোটাই নেই। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এই জায়গায় আসতেছে। ফলে এখানে যে কাউন্টার কালচারটা আমাদের লাগবে, এখানে দুইটা জিনিস করতে। ফলে আপনার এই যে 54 বছরের যে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী উপনিবেশী বয়ান, ভারতীয় উপনিবেশের যে বয়ান, এটাকে আপনার ডিসমেন্টাল করতে হবে। এটা ডিসমেন্টাল করার জন্য আপনাকে থিওরিটিক্যালি, একাডেমিক্যালি ভাই যেটা বললো ওই জায়গায় কাজ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো কাউন্টার কালচার নির্বাচিত করার জন্য, কাউন্টার কালচারকে উৎসাহিত করার জন্য এই ফ্যাসিবাদী সংস্কৃতি যে সামাজিকরণ করা হয়েছে, এটাকে ডেমোক্রেটিক সংস্কৃতির সামাজিকরণ করার জন্য, ফেথ ফ্রিডমের ব্যাপারে শ্রদ্ধাশীল হওয়ার জন্য এখানে বাঙালি মুসলমানকে মেইনস্ট্রিম করা। বাঙালি মুসলমান সাংস্কৃতিকভাবে কিন্তু মূলধারা না, সাংস্কৃতিকভাবে মাইনরিটি, সংখ্যায় সে মেজরিটি, সংখ্যায় সে মেজরিটি, জগতে সংখ্যালঘু না, মাইনরিটি। সে কলকাতার উপনিবেশ আকারে এখানে সে আপনার কলোনির শাসনের দ্বারা অত্যাচারিত। বলে এখানে আমি বলতেছি না আপনাকে জামাত করতে, আমি বলতেছি না আপনাকে হেফাজত করতে, আমি বলতেছি এসাজ, মানে এখানে যদি আপনি ধরেন ইউরোপে আপনি যদি নাস্তিকও হন, আপনি একজন খ্রিস্টান নাস্তিক, একটা খ্রিস্টানাইজেশনের একটা লিবারাল ফর্ম আছে, হ্যাঁ, কালচারালাইজেশন আছে। তো বাংলাদেশ মুসলমানের দেশ, আমরা কথা বলি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, হ্যাঁ, বইলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই, কিন্তু আপনার ফেথ ফ্রিডম নাই, আপনাকে টুপিদারির জন্য 17 বছর পিটাইয়া হত্যা করা হয়েছে। বলে এরকম একটা জায়গায়, হ্যাঁ, আপনাকে মুসলমান মানে আপনাকে পশ্চাৎপদ, প্রগতি বিরোধী, এরকম একটা জায়গায় যে পোর্ট্রেট করা হলো, হ্যাঁ, বিজ্ঞান বিরোধী, জ্ঞান বিরোধী, চিন্তা বিরোধী, আপনি মধ্যযুগে থাকার লোক, এই যে একটা ন্যারেশন তৈরি করা হয়েছে, এইটা হলো এখানকার ফ্যাসিজমকে এসেনশিয়ালি ভারতের সাথে লিঙ্ক করতে সহযোগিতা করছে। ফলে এখানে আপনার কাউন্টার কালচার নির্মাণ করার 1 নাম্বার হাতিয়ার হইল ভারতীয় বেদান্তিক ট্রেডিশনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা আব্রাহামিক ট্রেডিশনের ধারার যে লোক, এইটাকে ফিলোসফিক্যালি রাউটটা আলাদা করতে হবে। আমাদের এখানে কাব্য, সাহিত্য, দর্শন, সংস্কৃতির মধ্যে এক টুকরা হিন্দুয়ানি, হিন্দুরা হিন্দুদেরটা করুক, সেটা সমস্যা নেই, কিন্তু আপনি একটা হিন্দুয়াইজেশনের প্রভাবের মধ্য দিয়ে এগুলো না করলে আপনি জাতি উঠবেন না। ধরেন আপনার নাম যদি মোহাম্মদ গফুর হয়, আপনি অত প্রগতিশীল হইলেন না, আপনার নামের লগে ঈশান জয়দ্র লাগাইতে হবে, অমুক ব্রাত্য লাগাইতে হবে, একটা সংস্কৃতি শব্দ লাগাই তারপর শিল্প সাহিত্য করতে হবে। আপনার নামের মধ্যে যদি কোনো আরবি ফার্সি মুসলমানি গন্ধ থাকে, আপনি প্রপার প্রগতিশীল বাঙালি সাহিত্য করার যোগ্য লেখক, সাংবাদিক, সাহিত্যিক না। এই যে আনন্দবাজারীয় দেশ পত্রিকার এই যে কালচারাল চারণভূমি 54 বছর ধরে করা হয়েছে, 17 বছরের ব্যাপার না, এটাকে ফিলোসফিক্যালি আপনাকে ডিসমেন্টাল করতে হবে। ডিসমেন্টাল করার জন্য এই যে রাজনৈতিক দলগুলো যেটা বললেন, তাদেরকে কাউন্টার কালচার প্রডিউস করার মধ্যে বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক প্রতিষ্ঠানকে প্যাট্রোনাইজ করতে হবে। জাতীয়, দেখেন বাংলাদেশের জাতীয় স্পিরিট বইলা কিছু নেই, যেটা আছে রাউমি স্পিরিট। ফলে আমার ন্যাশনাল স্পিরিট না থাকলে নেশন কই থেকে বিল্ড আপ হবে আপনার? ফলে আমি হেগেলিয়ান প্রিমাইস থেকে দেখেছিলাম জিয়াউর রহমানের সম্ভবত চেষ্টা করেছিলেন, রাইট। ফলে আপনার এই হেগেলিয়ান পার্সপেক্টিভ থেকে আপনার যেই ন্যাশনাল স্পিরিটটা জিয়াউর রহমান ধরার চেষ্টা করছিল, জিয়াউর রহমান কি বলছিল যে বাংলাদেশি জাতীয়তাবাদ এটা হলো একটা সার্বিক জাতীয়তাবাদ, এটা কোনো ভাষাভিত্তিক ট্রাইবাল জাতীয়তাবাদ না। এবং ওনার লেখার থেকে কোট করে আমার মনে আছে যে জাতীয়তাবাদী রাজনীতি দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ জিনিসটা কি এটা আমার টপ নেতা কর্মীরা বুঝে কিনা এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। আমি প্রায় হুবহু কোট করলাম, হ্যাঁ, এটা জিয়া রহমানের লেখা বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটার প্রথম 2-3 লাইন এরকম। এবং এখানে একটা যোগ করি, আমরা গত ফ্যাসিস্টের সময় আমরা কিন্তু কারোর মুখে বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে কথা বলতে শুনিনি। হ্যাঁ, ফলে এখন বাংলাদেশি জাতীয়তাবাদের যে ব্যাখ্যাটা আপনারা এখানে দাঁড় করানোর চেষ্টা করেছে, এটা আওয়ামী বাঙালি জাতীয়তাবাদের রিঅ্যাকশনারি বা বিপরীত আকারে। নো, এটা হলো বাইনারি হিসেবে দাঁড় করা, বাইনারি হিসেবে দাঁড় করা। নো, এটা হলো বাঙালি জাতীয়তাবাদ ভার্সেস বাংলাদেশ। নো, ব্যাপারটা এরকম না। না না, জিয়া রহমান নিজে বলতেছে এটা হলো সার্বিক জাতীয়তাবাদ। রাইট, আপনি বাংলা ভাষাভাষী না হইলেও আপনি বাংলাদেশি, আপনি মুসলমান না হইলেও আপনি বাংলাদেশি। ফলে এই যে সার্বিক জাতীয়তাবাদ, এবং আপনি নিউ ইয়র্কে থাকেন, আপনি আপনার মথুরায় থাকেন, বৃন্দাবনে থাকেন, আসামে থাকেন, কলকাতায় থাকেন, বাংলাদেশি জাতীয়তাবাদে আপনি অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু বাঙালি জাতীয়তাবাদ হলে আপনাকে ট্রাইবাল বানাবে, আপনাকে বলবে আপনি রবীন্দ্র পূজা করেন, হ্যাঁ, তারপর একটা হিন্দুয়াইজেশনের মধ্যে না আসলে আপনি বাঙালি হইতে পারবেন না। ফলে বাংলাদেশি জাতীয়তাবাদটা হলো আমাদের সিভিলাইজেশনাল পরিচয়। এবং এই জন্য আমরা বলতেছি 5 তারিখের পরে আমাদের এই যে নতুন জিও পলিটিক্যাল, এটা যেটাকে বলি আমি যে ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, যেটা আমাদের চেঞ্জ করতে হবে, সেখানে আমাদের এই যে বাংলাদেশি পরিচয়টা যেটা, এটাকে কালচারালি, ফিলোসফিক্যালি এটাকে মূলধারা করতে পারতে হবে। এটা আপনি যেই দলই করেন, এটা যদি মূলধারা করতে না পারেন, তাহলে রাজনৈতিকভাবে আপনি যে শত্রুকে পরাজিত করেছেন
তার চিন্তা, তার সংস্কৃতির উপর দাঁড়াইয়া যদি আপনি মনে করেন যে আপনার রাজনীতি দাঁড়াবে এবং আপনি ক্ষমতা এনজয় করবেন, আপনি আসলে আত্মহত্যার দিকে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ডক্টর ইমরান আনসারী। ডক্টর ইমরান আনসারী, ইরান ইসরায়েল লড়াই ছিল তুঙ্গে, সারা পৃথিবী উত্তপ্ত, উত্তেজনা। হঠাৎ করে আপাতত উত্তেজনা থেমে গেছে। বলা হচ্ছে ট্রাম্প এই উদ্যোগটা নিয়েছেন এবং সে কারণেই থেমেছে। ট্রাম্প কেন এই উদ্যোগ নিলেন? আপনাকে আসলে বুঝতে হবে যে মিডল ইস্ট ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ গ্লোবাল পলিটিক্স। মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্ব রাজনীতির ফোকাল। এটা তিনটা কারণে। একটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য হচ্ছে সকল ধর্মের তীর্থস্থান, যদি বলি আমরা, মক্কা এবং জেরুজালেম এবং খ্রিস্টান এবং ইহুদি প্রত্যেকেরই আপনার ধর্মের বলে আর শেকড় যেটাকে বলে। এই কারণে এটার ইম্পর্টেন্ট গ্লোবালি সবসময় ছিল। দ্বিতীয়ত হচ্ছে বিশ্ব বর্তমান আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা, তার যোগাযোগ ব্যবস্থার 70% কিন্তু এই মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে হয়। আর তৃতীয়ত হচ্ছে মধ্যপ্রাচ্য হচ্ছে তেল সমৃদ্ধ এলাকা, যা অয়েলের জন্য যুদ্ধ আমরা ইরাকে দেখেছি। এই তিনটি কারণে মধ্যপ্রাচ্য হচ্ছে আপনার রাজনীতিতে ফোকাল পয়েন্ট। এবং সেই ফোকাল পয়েন্ট ধরেই প্রথমেই আপনার যুক্তরাজ্য যেটাকে বলি, অটোমান সাম্রাজ্যের যেই পতনের মধ্য দিয়ে যে নতুন একটা জাতীয়তাবাদী আরব জাতীয়তাবাদের নামে সেখানে তারা প্রথম ডমিনেন্ট করবার চেষ্টা করলো। তারপরেই কিন্তু বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই যে একতান্ত্রিক যে বিশ্ব, যে ইউনিপোলার পৃথিবী, এই পৃথিবীর নেতৃত্বে চলে আসলো যুক্তরাষ্ট্র। বিশেষ করে উপসাগরীয় যুদ্ধের পর আপনার 1991 সালে যে বাইপোলার পৃথিবী থেকে দ্বিমেরু পৃথিবী থেকে একমেরু পৃথিবীর দিকে আমরা দেখলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সি একটা ব্যক্তির সিদ্ধান্তের মধ্যে দিয়ে চলে না, সেখানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে, সেখানে ইনস্টিটিউশন গ্রো করেছে। কারণ সেখানকার ফাউন্ডার ফাদাররা যখন রাষ্ট্রটি গঠন করেন, তারা তখনই চিন্তা করেছিলেন যে কখনো কোনো একজন ব্যক্তি স্বৈরাচারী হয়ে উঠতে পারে, কখনো কোনো একজন ব্যক্তি, আমরা হয়তো এখন সবাই ভালো আছি, তার কারণেই তারা কিন্তু সেপারেশন অফ পাওয়ার করেছে। ট্রাম্পকে সেগুলো মানছেন? আমি মনে করি যে সে মানার কারণেই আজকের এই উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন। কারণ হলো সে কিন্তু বিজনেস মাইন্ডসেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনার যে রাষ্ট্রের যে কল্যাণধর্মী নেচার, তার পরিবর্তে একটা বিজনেস ডিলিং, যে সবসময় বলে ডিল বলেন। তারপরেও আপনি দেখেন যে এই যুদ্ধটা কিন্তু ট্রাম্প জড়াতে চান নাই। কারণ ট্রাম্পের ফরেন পলিসি হচ্ছে, তিনি যে নির্বাচনে বিজয়ী হয়েছেন, তিনি আমেরিকা ফার্স্ট নীতি সামনে রেখেই ভোটারদের কাছে কমিটমেন্ট দিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার মেইন জেনেসিস হচ্ছে যে আমি আমার জাতির জন্য লড়বো, আমি আরেক জাতির প্রোটেকশনের জন্য কেন যাব। তখন কিন্তু নেটোতে একটা সংকট তৈরি হয়েছিল যে ট্রাম্প যদি আসে তাহলে নেটোর অস্তিত্বই থাকবে না। কিন্তু ট্রাম্প আসার পরেও নেটোর অস্তিত্বটা টিকে আছে শুধুমাত্র আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে। তো এই বাস্তবতায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা যেইভাবে এটা প্রলম্বিত হচ্ছে, এর পাশাপাশি আরেকটা ফ্রন্ট খুলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া,
হ্যাঁ, অস্ত্র ব্যবসায়ীদের জন্য এটা হয়তো অনেক লাভ হবে, কিন্তু অ্যাজ এ রাষ্ট্র হিসাবে এর বোঝা কিন্তু নাগরিকদেরকে নিতে হবে। সেই কারণে কিন্তু ট্রাম্প চাচ্ছিলেন না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে ট্রাম্প কেন পারমাণবিক এই যে স্থাপনায় হামলা করলেন? আপনাকে মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির নিয়ন্ত্রণটা কিন্তু জুইশ পিপলদের হাতে। তারা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করেন। আপনি ভালো একটা হসপিটালে যান, এটা আপনাকে জুইস হসপিটালে যেতে হবে। ভালো একটা বার্গার খেতে চান, বার্গার কিংয়ে যেতে হবে, এটার মালিকটা জুইস। ভালো একটা শপিং মলে যান, মেসিতে যান, তার মালিকটা জুইস। এবং আর ব্যাংক মিডিয়া তো তাদেরই দখলে। মানে এবং শুধু তাই নয়, প্রত্যেকটা কিছুই, এবং রাজনীতির যে জায়গাটা এবং আপনার যে আইনাঙ্গন, বিশেষ করে রাজনীতি এবং আইনাঙ্গন, তারা ডমিনেন্ট ফোর্স হিসেবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। এবং সেখানে যে আপনার যে পাওয়ার যে জায়গাটা, সেখানে তারা কিন্তু বাধ্য করেছে ট্রাম্পকে এই কাজটি করবার জন্য। আরেকটা প্রশ্ন ওঠে, সেটি হলো যে আসলে ইসরায়েল তো কোনো রাষ্ট্র নয়, এটা হলো আমেরিকার একটা গ্যারিসন, ক্যান্টনমেন্ট, তাকে সেটা রক্ষা করতে হবে। না, এটা তো তৈরি করা হচ্ছে তার ডমিনেন্সকে সেখানে বজায় রাখবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফোকাল পয়েন্ট কিন্তু মিডল ইস্ট হওয়া উচিত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার ফোকাল পয়েন্ট হওয়া উচিত হচ্ছে আপনার এই সাউথ ইস্ট এশিয়া, ইমার্জেন্স অফ চায়না। কারণ চায়নার যে উত্থান, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং তার একাডেমিক যে উত্থান, এই উত্থানকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনার ফোকাস করতে হয়, তাহলে তাকে রাশিয়ার সাথে যুদ্ধ থামাতে হবে, মিডল ইস্টের যে ফ্রন্টগুলো আছে সেই ফ্রন্টগুলোকে বন্ধ করে দিতে হবে, তাকে ফোকাস করতে হবে এখানে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি বারবারই বলছি, এখনো রাজনীতিটা নিয়ন্ত্রণ করছে কিন্তু জুইশরা, যার কারণে সেখান থেকে কোনো রাজনীতিবিদ মানে চাইলেও আপনি জানেন আমেরিকান ফরেন পলিসি হলো ইন্দো প্যাসিফিক ফরেন পলিসি। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের আনাগোনা থাকার দরকার ছিল ভারতীয় উপমহাসাগরে বেশি, যদিও আছে, বা বে অফ বেঙ্গলে থাকার কথা ছিল, এবং ইন্দো প্যাসিফিক নীতির কারণে বাংলাদেশ কেন্দ্রিক তাদের আগ্রহ বেশি থাকার কথা ছিল। কিন্তু তাদের মানে এই যে জিউস যে পলিসি মেকার, তারা বারবারই কিন্তু রাজনীতিবিদদেরকে সেখানে বাধ্য করে নিয়ে যাচ্ছেন। যেই মেসাকারটা আমরা দেখলাম আজকে, দেখেন ইরানের আপনি আলোচনাটা তুলেছেন, আমরা কিন্তু গাজাকে ভুলে যেতে বসেছি। গাজার জনগণের মানে একটা জনগোষ্ঠী আমাদের চোখের সামনে কিন্তু শেষ গণহত্যা হলো, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শিক্ষিত ধনিক শ্রেণীর ছেলেমেয়েরা রাজপথে নামলো। কি নির্মম ভাবে এই আন্দোলনকে দমন করা হলো। এটা তার এর পিছনের মেইন কারণে হচ্ছে আপনার জুইশ লবি সেখানে এমনভাবে কাজ করে, যার কারণে চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট সবকিছু করতে পারেন, সেটা কিন্তু পারেন না। তো আমি এখানে আরেকটা প্রশ্ন আপনার সাথে করতে চাই, সেটি হলো এই যে যুদ্ধটা হলো, আপাতত থেমেছে, আপাতত শব্দটা ব্যবহার করতেই হচ্ছে, যদি আমি বলি কে হারলো কে জিতলো, কি বলবেন? আমি যেটা বলতে চাই যে পাবলিক পারসেপশনের ক্ষেত্রে আমি মনে করি যে ইরান, আমি মনে করি এক্ষেত্রে বিজয়ী হয়েছে। কারণ আপনি জানেন 6 দিনের যুদ্ধে কিন্তু আজ থেকে 40 বছর আগে, পুরো 67 সালে পুরো আরব কিন্তু এক ধরনের সারেন্ডার করেছিল, 3টা দেশ, জর্ডান, মিশর, সিরিয়া। তখন কিন্তু ইসরায়েলের এত প্রভাব প্রতিপত্তি ছিল না, এত ইনোভেশন ছিল না, যেটা মানে আর্ম ওয়ার টেকনোলজিতে। এখন এই যে যুদ্ধটা, এটা কিন্তু একটা এসিমেট্রিক ওয়ার হয়েছে, যেটা আল জাজিরা প্রোফাইল করেছে। আমেরিকান আমাদের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটা একটা হাইব্রিড ওয়ারফেয়ার হয়েছে, কারণ এখানে আপনার ইনসাইড থেকে অ্যাসাসাইনেশন হয়েছে, তাদের বিজ্ঞানীদেরকে মারা হয়েছে, তাদের কি পার্সোনালদেরকে মারা হয়েছে, তাদের টেলিভিশন চ্যানেলকে আবার হ্যাক করা হয়েছে, এবং তাদের বিভিন্ন ধরনের আপনার ইন্টারনালি এই খবরগুলো আসে নাই যে ইরানের পুরো রাডার সিস্টেমকে 24 ঘন্টার জন্য কন্ট্রোলে নিয়ে গিয়েছিল ইসরায়েল, তারপরে হামলা করে সফল হয়েছে। তো এরপরে সেই জায়গা থেকে চীনের সহযোগিতায় ইরান সেই জিনিসটাকে রিস্টোর যখন করতে পেরেছে, তখন কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু তার শক্তিকে দেখতে পেয়েছে যে না, ইরান যেমনিভাবে ইরানকে ফোকাস করে মার্কিন যুক্তরাষ্ট্র 12টিরও অধিক কিন্তু ঘাঁটি সেখানে তৈরি করেছে, 12টিরও অধিক, শুধু ইরানকে আপনার মোকাবেলা করবার জন্য। সেই জায়গায় সেই থ্রেটকে লক্ষ্য রেখে ইরান যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, এটার প্রমাণ কিন্তু এই 12 দিনের যুদ্ধে দেখেছি আমরা। এবং তারা কিন্তু অলরেডি বলেছে, ইসরায়েল এবং আমেরিকা ভাবেইনি যে এতদিন চালিয়ে নিতে পারবে, 12 দিন চালিয়ে নিতে পারবে, সেটা ভাবিনি। এটার ইসরায়েলের এই হামলার পেছনে 3টি উদ্দেশ্য ছিল। একটা হলো রেজিম চেঞ্জ, আমাদেরকে এটা বুঝতে হবে।
পুরো দখল কিন্তু সেখানে উদ্দেশ্য না। দ্বিতীয়ত হচ্ছে পারমাণবিক যে অস্ত্রের যে বিকাশ বা পারমাণবিক যে সক্ষমতা, এই সক্ষমতাটাকে কমিয়ে দেওয়া, বাধাগ্রস্ত করা। আমি মনে করি যে বাধাগ্রস্ত কিছুটা হলেও করতে পেরেছে। আপনি জানেন যে এই হামলার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন চ্যানেলে তাদেরকে যখন বলেছিল, তারা কিন্তু সেই থেকে ট্রাকে করে কিন্তু জিনিসগুলোকে সরিয়েছে, যার কারণে কিন্তু এই অগ্রযাত্রা কিন্তু কিছুটা স্তীমিত হবে। তৃতীয়ত হচ্ছে যে এই যুদ্ধে ইসরায়েলের নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রকে ইন করাবার চেষ্টা করেছে। 3টি কারণে কিন্তু এই যুদ্ধটি হয়েছে। আমি সাম আপ করে যেটা বলছি যে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে ইরান জিতেছে, কিন্তু যুদ্ধ যদি প্রলং হয় তাহলে মধ্যপ্রাচ্যে আপনার গণযুদ্ধের একটা দামামা বাজবে। রেজাউল করিম রনি, আমরা জানি যে মিডল ইস্টের 7টি দেশে আমেরিকার সৈনিক রয়েছে। কাতারে সবচেয়ে বেশি, যেখানে অ্যাটাক করেছিল ইরান, এবং এর মাধ্যমে আমরা লক্ষ্য করলাম যখন কাতারে অ্যাটাক করা হলো তখন কাতার খুব বিবৃতি দিল, সৌদি আরব বিবৃতি দিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে ইরানের পাশে কেউ ছিল না। যেটা ইমরান আনসারি বলছিলেন, আসলে চীনই কিছুটা ছিল, রাশিয়ার ছিল না, আলটিমেটলি কেউ ছিল না, সে একাই লড়াইটা চালিয়েছে। কিন্তু আমরা আবার নতুন করে যে চিত্রটি দেখলাম সেটি হলো ইসরায়েল এবং আমেরিকার হুমকির কাছে মধ্যপ্রাচ্যের রাজাশাসিত দেশগুলোর নপুংস ভূমিকা। কি বলবেন? এটাই সবচেয়ে দুঃখজনক। এখানে ভাই যেখানে শেষ করলো, আমি শুধু একটা জায়গায় একটু অ্যাড করি, সেটা হলো দেখেন এখানে এই যুদ্ধ ইরানে আক্রমণের উনি 3টা কারণ বললেন, আরেকটা কারণ আছে, অন্যতম প্রধান কারণ, সেটা হলো গাজায় যে গণহত্যা সে চালাচ্ছে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে, সেই গণহত্যা চালানোর মধ্য দিয়ে গাজায় কিন্তু সে বিজয় অর্জন করতে পারছে না এখনো পর্যন্ত না। গাজা প্রতিরোধ, মানুষ মরছে গাজা, মানে এখন আপনার যারা ত্রাণ নিতে যাচ্ছে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। ফলে গাজাকে ইসরায়েল এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যাতে কোনো মানুষ এদিকে না তাকাইতে পারে, মানে বিভৎসতা সহ্য করার তো একটা ক্ষমতা আছে মানুষের, ক্ষমতার ঊর্ধ্বে নিয়ে গেছে এটাকে। আপনি টুইটারে এই দৃশ্য দেখতে পারবেন না, গাজার দৃশ্য। ফলে গাজা নিয়ে যাতে আপনি কথা বলতে না পারেন, সাইকোলজিক্যালি যদি গাজা, এটার জন্য মুসলমান হওয়ার দরকার নাই, যে কোনো মানুষের জন্য একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের জায়গায় যায়, ওই জায়গায় নিয়ে গেছে গাজাকে। নিয়ে যাওয়ার পরেও গাজার প্রতিরোধ থেমে নাই। কারণ হলো এখানে গাজায় অনেকগুলো প্রক্সি ফ্রন্ট আছে যারা ইসরায়েলের বিরুদ্ধে আজীবন যুদ্ধ করবে, একজন বাইসা থাকলেও করবে তারা। ফলে ইসরায়েলের দিক থেকে দেখতেছে গাজায় যদি তার ফুললি বিজয় লাভ করতে হয়, তাহলে তার যে গুরু, মানে প্রক্সি যারা চালায়, ইরানকে ধরা ছাড়া তার কোনো উপায় নেই। ফলে সে আলটিমেটলি গাজা বিজয়, যেহেতু এত বড় গণহত্যা চালাইয়াও সমস্ত, এতে করে ইসরায়েল পরাজিত হয়েছে। মানে কি, ইসরায়েলের ব্যাপারে বুঝা গেছে সারা দুনিয়া যে এটা সারা মানবতার শত্রু। এটা তারা যদিও তাদের হলোকাস্টকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের করুণ পরিণতিকে ব্যবহার করে, এই জন্য মাহমুদ মামদানি একটা বিখ্যাত হয়েছে, হোয়েন ভিকটিম বিকামস কিলার্স। তো ফলে তারা তাদের ভিকটিমহুড, যেটা আওয়ামী লীগ করে, ভিকটিমহুডের রাজনীতিটা করে তারা গণহত্যা চালাচ্ছে। তো ফলে এইটা কিন্তু এতেও তারা যেহেতু সুবিধা করতে পারছে না, জিততে পারছে না, ফলে তারা মূলত ইরানে আক্রমণ করতে বাধ্য হয়েছে। কিন্তু ইরানে আক্রমণ করার সিদ্ধান্তটা ছিল হলো হতবাক করা। এটা কেউ বিশ্বাস করে নাই যে ইসরায়েল এই বোকামিটা করবে। এটা আমিও অনেকবার বলছি যে না, ইরানে আক্রমণ করবে না ইসরায়েল। কেন করবে না, তার কতগুলো কারণ আছে। কারণ হলো ইরান কিন্তু একটা দেশ না, এইটা একটা সাম্রাজ্য, এটা আমাদের বুঝতে হবে। এটা সভ্যতার নাম, এটা একটা সভ্যতার নাম। এবং ইরানিয়ান লেভিয়াথান বলে জেসান রাজা জর্জানের বিখ্যাত থিওরি আছে যে ওয়েস্টের কিন্তু কোনো সিভিলাইজেশন নেই, সিভিলাইজেশন গেছে সব এই এলাকার থেকে, মেসোপটেমিয়াম প্রাচীন সভ্যতা, এবং সেটা সমুদ্র পথে আপনার ভ্রমণ করছে। এবারে তো নদী পার হইলে তো গ্রিস, সমুদ্র পার হইলে। ফলে প্রি সক্রেটিসিয়ান ফিলোসোফারদের ডেভেলপমেন্টও হয়েছে এখানে, এবং জাতিগতভাবে এটা একটা সিভিলাইজেশন, এটা একটা সভ্যতা। ফলে তার যে সাম্রাজ্যিক অ্যাসপিরেশন, এটা ইরানিয়ান জাতির মধ্যে রয়ে গেছে। ফলে আপনি সংঘবদ্ধভাবে অ্যাটাক করলো, ইরান যে একাই লড়লো, যে বললেন যে মধ্যপ্রাচ্যে কেউ তার সাথে দেন কেন, কারণ তার একা লড়ার স্বভাব। একটা মজার ঘটনা ঘটেছে, সেটি হলো যে রিজিম চেঞ্জের ব্যাপারে কথা উঠেছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে যে সমস্ত ইরানিরা বিরোধী, তারাও কিন্তু যুদ্ধ লাগার পরে এক হয়ে গেছে। না, এটাই তো, এই জন্য বললাম যে ইরান এটা দেশ না, এটা সিভিলাইজেশন, এবং এই সিভিলাইজেশনের প্রোটেক্ট করার জন্য তারা এই রেজিমকে হয়তো পছন্দ করে না। ইউরোপ আমেরিকা এজাইলামে আছে, কিন্তু তারা এই আগ্রাসন সহ্য করবে না। তো ফলে এইটা ইরানের জন্য একটা স্পিরিট, এটা জাতিগতভাবে ইরান এমন একটা জায়গায় ফাংশন করে যে তারা হাজার হাজার বছর ধরে যে একা একা ফাইট করতেছে, সেইটার নজির তারা এবারও প্রতিষ্ঠা করবে। এবং আমি একটা কথা বলছিলাম যে এই যুদ্ধে ইরান যত অ্যাগ্রেসিভ হবে অ্যাটাক, ইরান কিন্তু 6 দিন পর্যন্ত ডিফেন্সিভ করছে, 7ম দিনে যে একটা অ্যাটাক যখন ব্যালাস্টিক মারলো,
ইরান যখনই অ্যাগ্রেসিভ হয়েছে তখন আমি বলছিলাম যত অ্যাগ্রেসিভ হবে দ্রুত শান্তি প্রক্রিয়ায় ফিরবে। রাইট। ডক্টর ইমরান আনসারী, এখন কি হবে? ইরান কিন্তু এই যে শান্তি প্রক্রিয়া বা যুদ্ধবিরতির যে প্রস্তাবটা দেয়া হয়েছে বা যেই আলোচনাটা চলছে, এটার মূল নেগোসিয়েটর কিন্তু কাতার। কাতার চেষ্টা করছে, নিয়ে আসছে, কিন্তু ইরানের এখানে একটা গোল আছে। যেহেতু সে ফ্রন্টে নেমে গেছে, তার কিছু উদ্দেশ্য সেখানে আছে। সেই উদ্দেশ্য কিন্তু হাসিল না করে আমার মনে হয় না যে সে পরিপূর্ণভাবে এর মানে আপনি যুদ্ধবিরতির বলতে যাবে। চাচ্ছেন যে ইরান এখন অফেন্সিভ খেলবে? আমি মনে করি যে সে অফেন্সিভ খেলবে, বাট তার এই অফেন্সিভ খেলাটা যৌক্তিক কিনা বা এটা কতটা- রেশনাল কিনা এইটা প্রশ্ন সাপেক্ষ। কারণ ইরান যদি বেশি মাত্রায় অফেন্সিভ খেলতে যায়, তার রাষ্ট্র ব্যবস্থা কিন্তু ফ্র্যাগাইল হয়ে যাবে, জি, জি। রাষ্ট্র ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাবে। তখন কিন্তু জয় পরাজয়ের চেয়ে বেশি হলো আপনি কত কম ক্ষতিতে আপনার রাষ্ট্রকে, আপনার সাম্রাজ্যকে মানে রক্ষা নিজের করতে টিকে পারবেন। থাকা। নিজের টিকে থাকা, কারণ অর্থনৈতিক প্রচন্ড নিষেধাজ্ঞা আসবে, জি। নানাভাবে তাকে আপনার গ্রাস করার চেষ্টা করা হবে। আরেকটা কথা, ইসরায়েল কিন্তু চেয়েছিল যে ইরানের যদি কোনো পারমাণবিক বম থাকে সেটা যাতে সে পরীক্ষা করে ফেলে। এটার মধ্য দিয়েই কিন্তু তাকে মানে চূড়ান্তভাবে আমেরিকা বা পুরো ইউরোপ কিন্তু এটা বিরোধিতা করছে। পুরো ইউরোপকে নিয়ে সে একটা অল আউট যুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল। এই উদ্দেশ্যটা কিন্তু সফল হতে দেয় নাই। Right. তো বাট ইরানের অতিমাত্রিক অফেন্সিভ হওয়াটা আমি মনে করি, আমার কাছে আমি মনে করি সংযত হওয়া উচিত, জি। শান্তি প্রক্রিয়ায় থাকা উচিত। যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। ডক্টর ইমরান আনসারী এবং রেজাউল করিম রনি, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।